নমস্কার বন্ধুরা, পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর যে নতুন নোটিফিকেশান খুব শীঘ্রই আমরা দেখতে পাবো 6500+ শূন্যপদে। তার জন্য যে আগের বছরের যে প্যাটার্ন ছিল সেই অনুসারে ম্যাথমেটিক্সের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সেগুলো কিন্তু আজকে প্র্যাকটিস সেট নাম্বার 1 থাকছে এবং এটা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 1 রয়েছে। এখানে কিন্তু আমরা ইজি লেভেল থেকে শুরু করব এবং তোমরা দেখবে দিন দিন কিন্তু আমাদের এই প্রশ্নের যে ধরন বা প্রশ্নের যে টাইপ সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উঁচু লেভেল কিন্তু হবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে A to Z কিন্তু আলোচনা করব এবং এখানে প্রতিটা ক্লাসে তোমরা দেখতে পাবে 15 থেকে 20টা করে প্রশ্ন থাকবে। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তার জন্য আজকের ক্লাসে আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রতিটা টপিক থেকে থাকবে, প্রতিটা চ্যাপ্টার থেকে থাকবে। এইখানে আমরা কিন্তু যে কটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো পরীক্ষার আগে পর্যন্ত পুরো প্র্যাকটিস সেট অনুযায়ী এটা আমরা আলোচনা করব, কারণ ম্যাথমেটিক্সের তোমাদের খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু হবে না, একদম ইজি লেভেলের কোশ্চেন হবে। ঠিক আছে, তোমাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি একদম বেস্ট সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটা তোমরা ক্লাসটা কমপ্লিট করলেই বুঝতে পারবে। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো, অবশ্যই যারা ইউটিউবে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমরা এই সমস্ত আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সকলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে আমাদের প্রশ্ন নাম্বার 1 রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে 279 প্লাস এটা, তার সাথে এটা গুণ করতে হবে। তাহলে কি এটা আমাদের গুণ করতে হবে এবং গুণ করে আমাদের বলতে হবে কি একক স্থানীয় অঙ্ক কোনটা। একক স্থানীয় মানে কি ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট সম্পর্কে আমাদের ধারণা কার কার আছে? ইউনিট ডিজিট হচ্ছে আমাদের দেখা গেলো এই যে 279 সংখ্যাটা, এর ইউনিট ডিজিট কত? 9। তারপরে বলা আছে কত? 167, এর ইউনিট ডিজিট কত? 7। অর্থাৎ ইউনিট প্লেসে একদম একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাই হচ্ছে তার ইউনিট ডিজিট। তো এর পরবর্তী রয়েছে আমাদের গুণ আছে, গুণ করে আমাদের এটা 2। তাহলে আমাদের যখন একক স্থানীয় অঙ্ক জিজ্ঞাসা করা হবে বা ইউনিট ডিজিট জানতে চাওয়া হবে, তখন আমরা কি করব? শুধুমাত্র ইউনিট ডিজিটটাকে নেব, ডাইরেক্ট এটাকে গুণ করব, কারণ আমাদের যে নিয়ম রয়েছে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ কিন্তু করতে হয়। তাহলে গুণ করে এটা কত আসবে? 14। কিন্তু 14 আবার শুধুমাত্র 4 নেব ইউনিট ডিজিট, তার সাথে 9কে এখানে যোগ করব। যোগ করলে কত হবে আমাদের? এটা 13। 13-র ইউনিট ডিজিট কত রয়েছে? 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য 3, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে এই যে 15 রয়েছে এর প্রথমে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর মানে কি? যে সংখ্যা দিয়ে 15কে ভাগ যায় সেই সংখ্যাগুলো কি কি? সেটা হচ্ছে 3 গুণ 5, অর্থাৎ 3 গুণ 5 করলে আমরা 15 পাই। এবার আমরা চেক করব এই 5 দিয়ে এই 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে কোন অপশানটা বিভাজ্য রয়েছে। 5 দিয়ে বিভাজ্যতার সূত্র কি রয়েছে না, 5 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে আমাদের যে ইউনিট ডিজিট রয়েছে, একটু আগে যেটা বললাম ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক, সেক্ষেত্রে যদি 0 এবং 5 থাকে ইউনিট ডিজিটে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমরা অপশানে দেখতে পাচ্ছি, দেখো প্রতিটা অপশানেই কিন্তু এখানে 5 রয়েছে। তাহলে কি? তাহলে এগুলো সবই কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে কি? আমাদের এখানে সেটা দেখে নিতে হবে 3 দিয়ে। 3 দিয়ে বিভাজ্যতার কী নিয়ম রয়েছে? 3 দিনে বিভাজ্যতার ক্ষেত্রে আমাদের দেখতে হবে না ডিজিটের যে সাম, অর্থাৎ এই যে আমাদের ডিজিটগুলো রয়েছে, যেমন ফার্স্টের যে প্রশ্নের অপশানটা রয়েছে 3 রয়েছে, 3কে 3 দিয়ে ভাগ যায়, 6ও 3 দিয়ে ভাগ যায়, 5 আর 2 হয় 7, কিন্তু এটা কিন্তু 7 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং প্রথম অপশানটা আমাদের হবে না। তারপরের যে অপশান রয়েছে দেখো 3 তো আমাদের কেটে যাচ্ছে, 5 আর 1 6 হচ্ছে, এটাও কেটে যাচ্ছে, কিন্তু 7কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ সাম অফ ডিজিট কিন্তু ভাগ যাচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখব 5 আর 4 হচ্ছে 9, এটা ভাগ যাচ্ছে কিন্তু 7 ভাগ যাচ্ছে না, তাহলে এই অপশানটা আমাদের হবে না। এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো 3 নম্বর অপশানটা এটা আমাদের যাচ্ছে, 6কেও ভাগ যাচ্ছে, 5 আর 4 আমাদের 9 হয়, এটাও কিন্তু আমাদের ভাগ চলে যাচ্ছে, সুতরাং অপশান অনুযায়ী আমাদের অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে, কারণ এই সংখ্যাটা কিন্তু ডাইরেক্ট আমাদের এই 15 যে টোটাল দুটো ফ্যাক্টর রয়েছে 3 গুণ 5, এর মধ্যে এই 3 দিয়ে আমরা এই অপশান নাম্বার ডিকে ভাগ দিতে পারছি, সুতরাং 15 দিয়ে ভাগ যাবে 4365। পরবর্তী প্রশ্ন রয়েছে কি 1521 রুট ওভার রয়েছে এবং তার মান দেওয়া আছে কত? 39। কিন্তু এখানে 1521 প্লাস এখানে শুধুমাত্র যে প্রশ্নে এখানে কিন্তু একটা করে দশমিক কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমাদের প্রশ্নটা হলো কি না 1521 রুট ওভার দিয়ে যেটা আছে তার মান হচ্ছে কত? 39। এবার আমাদের এটা সলভ কীভাবে করতে হবে? প্রথমে তো এই 39 এই 1521-এর মান, সেটাকে আমরা আগে লিখে নিচ্ছি। এবার এখানে দশমিক হচ্ছে এখানে মোস্ট ফ্যাক্টর, এখানে যেটা দেওয়া আছে এই দশমিকটা কত নাম্বার ঘর অনুযায়ী দেওয়া আছে। দেখো রুট ওভার দিয়ে দুটো ঘর অনুযায়ী এখানে দশমিকটা আছে, তাহলে এটা যখন রুটের বাইরে বেরোবে তখন কিন্তু এটা একটা ঘর পর দশমিক বসবে ডান দিক থেকে।
ঠিক এইভাবে কিন্তু এখানে 4টে ঘর পর আছে, তাহলে এখানে কতগুলো ঘর পর ডান দিকে থেকে বসবে? দুটো। তাহলে দুটো ঘর কিন্তু এদিকে আসবে, তাহলে কত হবে এটা? এটা হয়ে যাবে আমাদের 0.39। তার পরবর্তী এখানে আছে কটা? 6টা। তার মানে এখানে 3টে কিন্তু ঘর আগে আমাদের দশমিকটা বসবে, তাহলে দশমিকটা আগে বসিয়ে দিলাম, তারপর 039। এরপর আমাদের এটাকে যোগ করতে হবে, তাহলে যোগ করা যাক। 9 9 3, এটা হচ্ছে আমাদের 12, আর এদিকে আসছে আমাদের 1 মানে 13, 13 3, আর এখানে আসছে আমাদের কত? 4। তাহলে উত্তর হয়ে যাবে কত? 4.329। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 3:4, এবং তাদের গসাগুটাও দেওয়া আছে কত? 4। বার করতে বলা হয়েছে লসাগু। তো আমরা কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট জানি কি না, লসাগু অর্থাৎ এলসিএম, এলসিএম ইন্টু এইচসিএফ কী হয় না, সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ সংখ্যা দুটো যদি আমরা এক্স আর ওয়াই ধরে নিই তাহলে সংখ্যা দুটোর গুণফল হয় লসাগু গুণ গসাগু। আবার আমরা আরেকটা সূত্রও কিন্তু জানি এখান থেকে, যে এই যে গসাগু আছে 4, এই 4কে যদি আমরা এই রেশিওকে গুণ করি তাহলে ডাইরেক্ট আমরা সংখ্যা কিন্তু পেয়ে যাই। কীভাবে পাবো না, 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 3 4 12। আবার অন্য দিক দিয়ে এই 4 রেশিওকে 4 দিয়ে গুণ করলে, অর্থাৎ গসাগু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত? 16। তাহলে 12 ইন্টু 16, এই দুটো হচ্ছে দুটো সংখ্যার গুণফল, এই দুটো ইকুয়াল টু লসাগু গুণ গসাগু আমার দেওয়া আছে, এবং গসাগু আমার দেওয়া আছে কত? 4, আর লসাগু আমাকে কী করতে হবে? বার করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা 4 দিয়ে যদি কেটে দিই 3, এবং ডাইরেক্ট আমাদের এখান থেকে এলসিএম বেরিয়ে চলে আসছে কত? 3 16 48। সুতরাং 48 কিন্তু আমাদের অপশান নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য। আর এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা শুধু পরীক্ষার সময় লেভেলটা দেখে নেবে। এই ধরনের কিন্তু সলিউশন তোমাদের করতে হবে, কারণ আমি সেটা তোমাদের জেনে বুঝেই বলছি যে পরীক্ষার হলে কিন্তু তোমরা বিভিন্ন ট্রিক্স পড়ে যাবে, কোনো কিছু কাজে লাগবে না, একমাত্র বেসিক যে কনসেপ্ট আছে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষার হলে প্রশ্নটা সলভ করতে কিন্তু সাহায্য করবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, এ এবং বি এর তাদের মান দেওয়া রয়েছে, ভগ্নাংশ টাইপে দেওয়া আছে, এবং বি আর সি এরও মান কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমাদের বার করতে বলা হয়েছে কি, এ রেশিও বি রেশিও সি এর মান আমাদের বার করতে হবে। আমরা কিন্তু একটা মাত্র ফর্মুলার মাধ্যমে এ বি সি ডি ই যাই বলুক না কেন, মানে যতগুলো সংখ্যায় দেওয়া হোক না কেন তাদের রেশিও কিন্তু আমরা বার করতে পারবো। কীভাবে? ডাইরেক্ট যদি আমাদের বড় বড় যত বড় সংখ্যায় হোক আমরা শুধুমাত্র এ বি আর সি এইভাবে আগে লিখব, এ রেশিও বি রেশিও সি, ঠিক আছে? তো এবার আমরা মানগুলো লিখব। এ আর বি এর মান এখানে কত দেওয়া আছে? এ এর মান 7 দেওয়া আছে, এবং বি এর মান দেওয়া আছে এখানে 9। তো 7:9 এটা আমরা লিখলাম এখানে। তারপর বি এর মান দেওয়া আছে আবার কত? 3, এবং সি এর মান দেওয়া আছে কত? 5। এটাও আমাদের রেশিও অনুযায়ী লিখলাম। এবার তোমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে যে এই যে ফাঁকা স্থান আছে এই জায়গাটা করে, ফাঁকা স্থানটায় আমরা কি বসাবো না, 9 আছে, মানে এখানেও কিন্তু আমরা 9 ডাইরেক্ট বসিয়ে দেবো, কোনো কিছু ভাববো না। এবং এখানেও একটা ফাঁকা স্থান রয়েছে, এখানে আমরা কি বসাবো? যেহেতু এখানে 3 রয়েছে তার জন্য এখানে আমরা 3 বসিয়ে দেবো। এরপর কি করব? এবার ডাইরেক্ট আমরা এটাকে সলভ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 রয়েছে, 3 রয়েছে, এবং 3 3 9, এটা আমাদের কেটে গেল, এবং 7:9:3 = 15, এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুযায়ী, অপশান নাম্বার এ সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। এখানে যদি আমাদের শুধুমাত্র 3টে দেওয়া ছিল, এ রেশিও বি রেশিও সি, যদি আমাদের ডিও অ্যাড করে দিত, ই অ্যাড করে দিত, আমাদের কোনো সমস্যা নেই, এইভাবে পরপর ডি অ্যাড করে দিতাম, ই অ্যাড করে দিতাম, এবং পরপর এগুলো কিন্তু আমরা লিখতে থাকতাম, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের এগুলো সলভ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসার আগে অবশ্যই তোমাদেরকে বলবো, অ্যাপটি ডাউনলোড করে নেবে। আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, প্লে স্টোরে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। অবশ্যই এটা ডাউনলোড করবে, তার কারণ আমরা এর আগে অনেক কিন্তু তোমাদেরকে জিকে ক্লাস কিন্তু দিয়েছি, এবং এই পঞ্চায়েতের যখন ফুল নোটিফিকেশান চলে আসবে তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে হাতে তোমাদের কি না, যে সমস্ত আমাদের টপিকগুলো রয়েছে বা বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে সেকশন, তার জন্য কিন্তু একদম যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল বা পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানেই কিন্তু পাবে এই অ্যাপের মধ্যে। এছাড়া আমরা ইতিমধ্যে অনেক ক্লাস কিন্তু নিয়েছি, জিকে ক্লাস, যেগুলো কিন্তু ফ্রি পিডিএফ অলরেডি আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে এই ফ্রি পিডিএফ সেকশানে। এছাড়া উপরে দেখতে পাচ্ছ পেইড পিডিএফ অপশান রয়েছে, এখানে অলরেডি তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য বা আমাদের যে সমস্ত আপকামিং এক্সাম, ডব্লিউবি পুলিশ এক্সামিনেশন, এছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আবার নতুন করে আসছে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এখানে পেইড পিডিএফ অপশানে গেলে তোমরা কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ পাবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো যখন পারচেস করবে তখন কিন্তু অবশ্যই এই মাই যে কোর্স রয়েছে নিচের দিকে, এখানে কিন্তু তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে, এবং পেমেন্টের সময় টেস্ট পাস বলে অপশানটা এটাকে অফ করে রাখবে। এখানে
গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলে রাখি, এখানে ভারতের ইতিহাস রয়েছে কমপ্লিট। এছাড়া ভারতের যে সংবিধান রয়েছে এখান থেকে প্রশ্ন আসবেই তোমাদের। তোমরা দেখেই নিয়েছো অলরেডি যে জিকে যে অ্যানালাইসিসটা আমরা করেছি সেখানে অনেক প্রশ্ন কিন্তু ইতিহাস থেকে 2-3 নাম্বার ছিল, সংবিধান থেকে 2 নাম্বার এবং স্ট্যাটিক জিকে যেখান থেকে কিন্তু 3 নাম্বার থেকে 4 নাম্বার প্রশ্ন কিন্তু সম্ভাবনা রয়েছে যদি 10 নাম্বার আমাদের জিকে সেকশানে থাকে। এইভাবে কিন্তু নাম্বার বিভাজনটা কিন্তু থাকবে এবং তোমরা কিন্তু আগে থেকে ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে এগুলো কমপ্লিট করো এবং জিওগ্রাফির যে সেকশনটা রয়েছে জিকে সেকশন, যেখানে স্পেশাল রেফারেন্স করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পিডিএফের যে কাজ সেটা কিন্তু চলছে, খুব শীঘ্রই তোমরা এটা পেয়ে যাবে। আর এটা কিন্তু অ্যাপটা অবশ্যই সকলে ডাউনলোড করে রাখবে প্লে স্টোর থেকে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন রয়েছে, 22 জনের নাম্বারের গড় দেওয়া আছে কত? 45। এদের মধ্যেই প্রথম যে 10 জন রয়েছে তাদের যে গড় দেওয়া আছে 55 এবং শেষ যে 11 জন আছে তাদের গড় আছে 40। বলা হয়েছে 11তম ছাত্রের যে নাম্বারটি সেটি হতো, অর্থাৎ অ্যাকচুয়াল নাম্বার জানতে চাওয়া হচ্ছে 11তম মানে ছাত্রের। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে নিই কীভাবে হবে না, 22 জনের ছাত্র রয়েছে তাদের যে গড় সেটা বলা আছে 45 জন, 45 নাম্বার, এবং প্রথম 10 জনের গড় নাম্বার বলা আছে 55। শেষ যে 11 জন রয়েছে তাদের যে নাম্বারের গড় সেটা আমাদের আছে 40। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে এই দুটোকে প্রথমে আমাদের গুণ করতে হবে, এদের যে টোটাল যোগফল অর্থাৎ গড়ের এই 22 জনের যে 45 নাম্বার সেই টোটাল যে নাম্বার সেটা কত আমাদের বার করতে হবে। কীভাবে বার করব? এই 45কে 22 দিয়ে গুণ করব। এটা গুণ করার ক্ষেত্রেও তোমাদের মাথায় রাখতে হবে এখানে যে 22 নাম্বারটি আছে না, এখানে 22 মানে এখানে কী কী আছে, 2 গুণ 11, তাহলে 45 গুণ 2 মানে কত হয় 90, 90 গুণ 11 করতে হবে, তাহলে কত হবে আমাদের 990। এরপর এখানে রয়েছে কত, এটা তো আমরা ডাইরেক্ট করে দিতে পারছি 550। এরপর এখানে রয়েছে কত 440। এবার দেখো এখানে কিন্তু 22 জনার টোটালটার গড় আমাদের দেওয়া আছে 45 এবং তাদের টোটাল সংখ্যা 990 আমরা এখানে বার করে ফেলেছি। আর এখানে এই দুটো আমাদের বার করতে বলা হচ্ছে, সেটা কত সংখ্যা হচ্ছে 10 আর 11, টোটাল 21 জন আছে এখানে। তাহলে এই যে 22 রয়েছে এখান থেকে যদি 21 আমরা মাইনাস করে দিই তাহলেই তো আমরা যে 11তম ব্যক্তি রয়েছে বা 11তম যে ছাত্র রয়েছে তার নাম্বারটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে সেটাই করব, এই দুটোকে ফার্স্টে আমরা যোগ করব। যোগ করে কত হচ্ছে দেখো এখানে 990 আসছে, তাই না? তাহলে এই যে 990 রয়েছে এটা থেকে যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে কত পাবো 0। তাহলে 11তম যে ছাত্র রয়েছে তার যে নাম্বার সেটা হচ্ছে কত 0, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 6টি সংখ্যার গড় কত, বলা হয়েছে 15 এবং বলা হয়েছে প্রতিটি সংখ্যার সাথে যদি 4 যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে। তো এই ধরনের প্রশ্নে আমাদের কী করতে হবে, বলা হয়েছে 6টি সংখ্যার গড় 15, তার মানে কি যদি 6টা সংখ্যার গড় 15 হয় আমরা যদি প্রতিটা সংখ্যা 15 15 করে লিখি 6 বার, তাহলে কি হবে 15 15 করে 6 বার লেখা হলো। এবার বলা হয়েছে প্রতিটা সংখ্যার সাথে 4 যোগ করা হয়, মানে প্রতিটার সাথে +4 হবে, প্রতিটার সাথে যদি +4 হয় তো এইভাবে করতে গেলে আমাদের কি হবে না 15 আর 4 হয়ে যাবে কত 19। তো প্রতিটা সংখ্যায় আমাদের এরকম 19 19 19 19 করে হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা তো ডাইরেক্ট তাহলে এখান থেকে বলতে পারি যে 6টা সংখ্যার গড় যদি আমার 15 বলা হয় এবং প্রতিটি সংখ্যার সাথে যদি 4 যোগ করার কথা বলা হয় তাহলে আমি ডাইরেক্ট এই যে গড় রয়েছে একেই আমি 4 যোগ করে দিই 19। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার 19 হয়ে যাবে। আর এটা শুধুমাত্র যে এখানে প্লাস বলা হয়েছে তার জন্য কিন্তু না, এখানে যোগ করার ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি এই ধরনের অঙ্ক যদি বলা হয় যোগ করার ক্ষেত্রে, বিয়োগ করার ক্ষেত্রে, গুণ করার ক্ষেত্রে এবং ভাগ করার ক্ষেত্রে, যদি বলা হয় 15-র সাথে 3 করে গুণ করা হচ্ছে তাহলে 3 15 45, তাহলে গড় কিন্তু আমার হয়ে যাবে 45। ঠিক আছে, গড় মানে প্রতিটা সংখ্যা যে জিনিসটা করব সেটা কিন্তু প্রতিটা সংখ্যায় আমি করছি, অর্থাৎ প্রতিটা সংখ্যায় সেই জিনিসটা কিন্তু আমি করছি, সেটা 4 যোগ হোক, 4 বিয়োগ হোক বা 4 গুণ করা হোক বা 4 ভাগ করা হোক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই ধরনের যদি কোনো টাইপ আসে এটা কিন্তু এইভাবেই আমাদের উত্তরটা করতে হবে ডাইরেক্ট। পরবর্তী প্রশ্নে বলা আছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, বি এবং সি করতে পারে 20 দিনে এবং সি এবং এ একত্রে করছে 15 দিনে। তাহলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো এইটা আমাদের প্রশ্নে বলা আছে, তাহলে আমাদের সেই অনুযায়ী সাজাতে হবে। ফার্স্টে এ প্লাস বি একটি কাজ করছে কত দিনে, 30 দিনে, এবং বি প্লাস সি করছে, বি প্লাস সি সেটা করছে কত দিনে, 20 দিনে, এবং তার সাথে সি প্লাস এ এরা দুজন মিলে করছে কত দিনে, 15 দিনে। তো আমাদের কি করতে হবে, এই তিনজনের কিন্তু আমাদের এলসিএম বার করতে হবে, অর্থাৎ লসাগু। লসাগু বার করার ক্ষেত্রে আমরা কীভাবে বার করব, ডাইরেক্ট যেমন এখানে 30 রয়েছে তাহলে এদের যে ফ্যাক্টর রয়েছে 5 গুণ 6 এটাকে আমরা নিয়ে নেব। 20 আছে, 20 মানে কি 4 5 20, তো 5 তো আমরা নিয়ে নিয়েছি, এবার 4 নিতে হবে, 4-এর মধ্যে 2 আছে, একটা 2 চলে এসছে আর একটা 2 নিয়ে নেব।
আর 15, 15 মানে 3 5 15, 5 নিয়েছি আর 6-এর মধ্যে 3 লুকিয়ে আছে, তার মানে এটা কমপ্লিট। এবার আমাদের এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি বেরোবে এদের সবার। কীভাবে করব না, এখানে 30 রয়েছে, 5 6 30, তাহলে এখানে 2 এফিসিয়েন্সি আসবে এদের। 20 রয়েছে মানে 4 5 20, এখানে 2, এখানে একটা 2 রয়েছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কত পাবো 3, তাহলে 3 এখানে বাইরে আসবে। এবং এখানে আছে কত 15, 3 5 15 মানে 2 দুগুণে কত হবে 4। তো এটা যেটা আসলো এটা কিন্তু এদের সকলের কিন্তু এফিসিয়েন্সি আসলো, ঠিক আছে। তো এফিসিয়েন্সি যেটা চলে আসলো, এবার আমাদের কি করতে বলা হয়েছে যে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে, এখানে দেখো আমাদের এখানে সবাই কিন্তু দুবার করে আছে, তার মানে এদের যে এফিসিয়েন্সি a + b + c এটা কিন্তু 2 বার করে আছে, তাই না। আর এটা যোগ করে আমাদের কত হচ্ছে 4 আর 2 6 আর 3 9, তাহলে এই যে এফিসিয়েন্সিটা আসছে সেটা কিন্তু 9 আসছে, অর্থাৎ a + b + c সেটা কিন্তু আমাদের 9/2 আসছে। এবার বলা হয়েছে যে তারা যদি একত্রে কাজ করে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এটি রয়েছে, এটাকে এদের যে 3 জনের এফিসিয়েন্সি এটা দিয়ে আমরা কিন্তু ভাগ দেবো। তো ভাগটা দেবো 9/2 আছে, তাহলে 2টা উপরে চলে যাবে। এখানে যদি কাটি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে কত হচ্ছে দেখো 5 4 20, দুগুণে 40/3, তাহলে আমাদের আসছে কত 40/3। 40/3 মানে কত, অপশানটা দেখো 3 13 39, সুতরাং 13 × 1/3, অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য, ঠিক আছে। তো সলিউশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন রয়েছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন প্রথম লাইনে বলা আছে। তাহলে আমাদের সেই অনুযায়ী লিখতে হবে এ আর বি এর যে ক্ষমতার রেশিও, এদের এফিসিয়েন্সি রেশিও কত, এ নল বি নলের 4 গুণ, তাহলে এ নল হচ্ছে, বি নল যদি 1 হয় তাহলে এ নল হচ্ছে 4, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা তাদের রেশিও। বলা হয়েছে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। এই কথার মানে কি, কারণ একটা যে খালি চৌবাচ্চা বা একটা খালি যে আমাদের ট্যাঙ্ক রয়েছে সেটাকে এ নল 15 মিনিটে পূর্ণ করে দেয়, তাহলে এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে পাবো, এ নল 15 মিনিটে পূর্ণ করছে, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত আছে 4, তো 4কে যদি আমরা 15 দিয়ে গুণ করে দিই কত পাবো এফিসিয়েন্সি, এটা টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো সেটা হচ্ছে 4 15 60। এবার বলা হয়েছে যে একত্রে যদি দুটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি চৌবাচ্চাটিকে জলপূর্ণ করতে কতটা সময় লাগবে, তাহলে এটা কিন্তু আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা কিন্তু টোটাল ক্যাপাসিটি, এটাকে আমাদের ভাগ দিতে হবে এদের যে যোগফল অর্থাৎ এদের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে কত 5, এই 5 অনুপাত দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে দিই সেটা কত পাবো আমরা 5 12 60, অর্থাৎ 12 মিনিট কিন্তু আমাদের টাইম লাগবে, তারা দুজন যদি একত্রে এই চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে কত না 12 মিনিট, অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে দিচ্ছে। তাহলে ট্রেনটির যে দৈর্ঘ্য বা ট্রেনের যে লেংথ রয়েছে সেটা কত মিটার, সেটা আমাদের বার করতে বলা হয়েছে। শুধু এখানে একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদেরকে 5/18 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের 36 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। আর একটা কনসেপ্ট, আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এখানে ট্রেনের লেংথ বার করতে বলা হয়েছে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়, তাই তো। আর এখানে ডিস্টেন্স মানে কি এল, কারণ এল মানে হচ্ছে ট্রেনের যে লেংথ রয়েছে সেটাই হচ্ছে এখানকার ডিস্টেন্স। তো চলো এবার বার করে ফেলি। তাহলে লেংথ বার করতে গেলে আমাদের স্পিড ইন্টু টাইমকে গুণ করতে হবে। স্পিড কত রয়েছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টাকে প্রথমে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হবে, যার জন্য 5/18 দিয়ে এটাকে আমাদের গুণ করতে হবে। গুণ করা হলো, এবার টাইমকে গুণ করতে হবে। টাইম এখানে সেকেন্ডেই দেওয়া আছে, কোনো সমস্যা নেই, তাহলে 15 সেকেন্ড। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, 18 দুগুণে 36, এখানে 5 দুগুণে 10 রয়েছে, তার মানে এটা কত হচ্ছে আমাদের 5 দুগুণে 10 মানে হচ্ছে 150। তাহলে আমাদের বলা হয়েছে যে ট্রেনের যে লেংথ সেটা কত হয়েছে, ট্রেনের লেংথ হচ্ছে আমাদের 150 মিটার হবে, কারণ এটা আমরা কী বার করলাম এই 5/18 দিয়ে গুণ করার অর্থই হলো মিটার প্রতি সেকেন্ড। এখানে টাইম যেটা বেরোবে সেটা সেকেন্ডে বেরোবে এবং এখানে ডিস্টেন্স যেটা বেরোবে বা লেংথ যেটা বেরোবে সেটা কিন্তু মিটারে বেরোবে, সুতরাং 150 মিটার হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে 11 নম্বর, একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত 180 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে বলা হয়েছে মিটার প্রতি সেকেন্ডে এটাকে নিয়ে যেতে হবে। তাহলে ট্রেনের গতিবেগটা কত হবে, তাহলে একদম নর্মাল কোশ্চেন হয়ে গেল। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হবে, 180কে কত দিয়ে গুণ করতে হবে, মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা তো আমাদের হয়েই গেল কত না 50 কী আসলো এটা মিটার,
50 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। এখানে কিন্তু মিটার প্রতি সেকেন্ডে ট্রেনের যে স্পিড সেটা জানতে চাওয়া হয়েছিল, সুতরাং এটা আমাদের রাইট অ্যান্সার হলো। কিন্তু এখানে যদি প্রশ্নটা বলা হতো যে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তরটি সেই সংখ্যাটি হয়, তাহলে সেই সংখ্যাটা কত? প্রশ্নটা ভালো করে দেখো, বলা হয়েছে যে 75 একটি সংখ্যা, এর সঙ্গে কোনো একটি সংখ্যার এর সাথে যোগ করতে বলা হয়েছে কোনো একটা সংখ্যা, সেটা এক্স। এই এক্সের 75%, ফ্র্যাকশান কত, মানে 3/4। এই 3/4 যদি আমি এই 75-এর সাথে গুণ করি, অর্থাৎ কোনো একটা সংখ্যার 3/4 মানে 75% যদি আমি 75-এর সাথে গুণ করি, তাহলে কিন্তু কী আসে, বলা হয়েছে সেই সংখ্যাটাই আসে, অর্থাৎ এক্সই আসে। তাহলে বলা হয়েছে এক্সের মান কত, তাহলে অবশ্যই কিন্তু এটা আমাদের দেখতে হবে, সলিউশনটা করতে হবে। কীভাবে করব, 75 প্লাস 3x/4 ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে 4টা আমরা এখান থেকে যদি এলসিএম করে নিই, তাহলে 4 × 75 কত হবে, 300 প্লাস 3x ইকুয়াল টু এটা হয়ে যাবে আমাদের এক্স। আর যদি আমরা এই যে এক্স এখানটা করে যখন 4 যখন এদিকে আসবে, আমাদের কি হয়ে যাবে, 4x ইকুয়াল টু হয়ে যাবে কত, 300 প্লাস 3x, মানে এক্সের যে মান হবে সেটা কিন্তু 300 চলে আসবে। তাহলে এক্সের অর্থাৎ সেই সংখ্যাটি জানতে চেয়েছিল, সেই সংখ্যাটির মান কত হবে, 300। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলা আছে কি, এ এর 90%, বি এর 30% এবং বি হচ্ছে এ এর x%, তাহলে এক্সের মান কত? এখান থেকে এটা আমরা কীভাবে বার করব, ভালো করে দেখতে হবে। এ এর 90%, দেখো এখানে যে পার্সেন্ট এটা কিন্তু দুই জায়গাতে আছে, সুতরাং আমরা কেটে দিতে পারি এটা, তাই না? তো তাহলে এখান থেকে কী আসবে, এখানে 9-এর শূন্যটাও কেটে দেবো এবং এখান থেকে আমরা 3 তিরিক্ষে 9, ঠিক আছে, তো এটাকে আমরা কেটে দিলাম। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা কী পাবো, এটার দরকার নেই আর, এ এবং বি এর ডাইরেক্ট আমরা রেশিও পেয়ে যাচ্ছি। সেটা কত, এ হচ্ছে আমাদের 1 এবং বি হচ্ছে আমাদের 3। এবার এখানে কি বলা হয়েছে না, বি হচ্ছে এ এর x%, মানে পার্সেন্টটা তুলতে গেলে নিচে 100 আনতে হবে। এবার এর মানটা, বি এর মানটা আমরা এখানে ডাইরেক্ট কী করব, পুট করে দেবো। তাহলে বি যদি আমরা বসাই, অর্থাৎ 3 ইকুয়াল টু 1 × x/100, তাহলে এখান থেকে এক্সের ডাইরেক্ট আমরা মান পেয়ে যাব 300। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এটিও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রশ্নটি রয়েছে লাভ ক্ষতি থেকে, আর এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখান থেকে আমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন কিন্তু কমন পাবো। তো এই চ্যাপ্টারটা তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে। সলিউশনটা দেখি, বলা হয়েছে একটি বই 280 টাকায় বিক্রি করে, 280 টাকা বিক্রয় মূল্য কিন্তু বলা হয়েছে, মানে এসপি বা সেলিং প্রাইস 280 টাকা। বলা হয়েছে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত? আমরা জানি যে কোনো জিনিসের ক্রয় মূল্য কত না, 100% আমাদের ক্রয় মূল্য রয়েছে এবং সেই জিনিসে আমাদের 20% ক্ষতি হচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা কত আছে, আমরা কত দামে এটাকে বিক্রি করছি আমরা 80%, অর্থাৎ 80%-এ আমরা এটাকে বিক্রি করছি। তাহলে 80%-এ বিক্রি করছি, এখানে বলা আছে 280-তে বিক্রি করছি, তাহলে এটাই হচ্ছে এর মান। তাহলে 280-তে বিক্রি করছি মানে এটা আমাদের 80%-এর মান। এবং আমাদের বার করতে বলা হচ্ছে ক্রয় মূল্য কত আছে না, 100%, তাহলে 100% দিয়ে এটাকে গুণ করতে হবে আমাদের। এটা সলভ করলে আমরা উত্তরে চলে আসবো। তাহলে এটাকে সলভ করি, 4 2 8, 14 2 28, তো এটা কোথাও আরও কাটা যেত, 7 2 14, 2 2 4 এবং 50 2 100, তাহলে কত পাচ্ছি, 5 7 35, অর্থাৎ 350। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই প্রশ্নটা কি শুধু এইভাবেই হতো? এটা যদি আমরা অন্যরকমভাবেও করতে পারতাম, যেমন এইভাবেও হতো যে 80%-এর মান আমাদের দেওয়া আছে 280, তাহলে আমাদের ক্রয় মূল্যর মান যে হচ্ছে, ক্রয় মূল্য মানে কত, 100%, এর মান কত, তো এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলতে পারতাম, কত হতো আমাদের 350। তো এইভাবেও কিন্তু আমাদের উত্তরটা হতো। তো যেভাবে তোমরা করবে সেইভাবে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। অবশ্যই যদি সলিউশনগুলো ইম্পর্টেন্ট মনে হয়, ভালো হয় এবং একদম শর্টে কিন্তু করানো হচ্ছে, যেটা তোমরা এক্সামের জন্য করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই যারা ফেসবুকে দেখছো পেজটা ফলো করে রাখবে এই ধরনের ক্লাসগুলো এবং এই ধরনের শর্টকাট টেকনিকগুলো জানার জন্য, কারণ আমরা কিন্তু একই রকমভাবে, মানে একই রকম ফর্মুলার মাধ্যমে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা করব। পরবর্তী প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে এটা কিন্তু আমাদের সরলসূত্র থেকে প্রশ্নটি রয়েছে, এখান থেকেও আমাদের প্রশ্ন আসবে। বার্ষিক 10% হারে সুদের হার বলা আছে 10%,
এবং এখানে বলা হয়েছে যে সুদে কত টাকা, অর্থাৎ প্রিন্সিপাল আমাদের বার করতে হবে। 4 বছরে সুদে আসলে 3080 টাকা হয়ে যাচ্ছে। তো 4 বছরে এটা সুদে আসলে 3080 হচ্ছে, এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আমাদের এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে এবং আমাদের এখানে রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে 4 বছর। কীভাবে করবো এটাকে আমরা? প্রথমে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল যদি আমাদের 100 হয় এবং 4 বছরে 10% হারে সুদ কত হবে? 40%। 4 বছরে 10% হারে আমাদের সুদ হচ্ছে 40% এবং আমাদের আসল কত আছে? 100%। তাহলে আমাদের অ্যামাউন্ট কত হচ্ছে? 140%। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, ঠিক আছে? তো এই অ্যামাউন্ট 140%, এটাই কিন্তু আমাদের দেওয়া আছে কত? 3080। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো 3080, যেটা হচ্ছে আমাদের 140-এর মান। আমাদের বার করতে কি বলা হয়েছে? কত টাকা সুদ, অর্থাৎ এখানে আমাদের প্রিন্সিপাল জানতে চাওয়া হয়েছে, যেটা 100% ছিল। তো এটাকে আমাদের সলভ করতে হবে। কত দিয়ে যাবে? 7 দুগুণে 14, এটা যাবে আমাদের কত? 15 দুগুণে 30 এবং 4 দুগুণে 8। তারপরে এটাকে যদি আমরা 7 দিয়ে দিই, তো 7 দুগুণে 14 এবং 7 দুগুণে 14, 22। তো 2200 এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার চলে আসছে কত? 2200। প্রিন্সিপাল ছিল আমাদের কত? 2200। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এই আমাদের 15টি কিন্তু প্রশ্ন ছিল আজকে কিন্তু ফার্স্ট ক্লাস ছিল আমাদের এই ম্যাথমেটিক্স থেকে, যেটা কিন্তু আমরা দেখলাম, এবং এই ধরনের প্রশ্ন উত্তরই কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। এর থেকে নিচু লেভেলও হতে পারে, এই ধরনেরও লেভেল হতে পারে, এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো লেভেল 6-এর উপরে রয়েছে, সেখানে কিন্তু একটু প্রশ্নের স্ট্যান্ডার্ডটা, মানটা একটু উচ্চ স্তরে যেতে পারে। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস ছিল, আমরা কিন্তু এখানে একদম বেসিক কনসেপ্টের ওপর প্রশ্ন উত্তরগুলো দেখলাম, এবং পরবর্তী ক্লাসে আরও লেভেল কিন্তু তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে। অবশ্যই তোমরা সকলে যারা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুকে যারা দেখছো চ্যানেলটা ফলো করে রাখবে এই ধরনের ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য। এছাড়া অবশ্যই তোমরা সকলে কিন্তু দেখবে আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি রয়েছে, সেটা কিন্তু প্লে স্টোর থেকে সকলে ডাউনলোড করে রাখবে, কারণ এখানে অলরেডি আমাদের ফ্রি পিডিএফে অনেক কিন্তু ক্লাসের পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে অলরেডি, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো অবশ্যই দেখবে। এছাড়া পেইড পিডিএফও তোমরা গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে এগুলো নিয়ে পড়তে থাকো। অনেকটা কিন্তু অন্যদের তুলনায় তোমরা এগিয়ে থাকবে, এবং এখানে ভারতের ভূগোল এবং অন্যান্য তোমাদের পঞ্চায়েত বা অন্যান্য এক্সামের জন্য যা যা স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হবে, সেগুলো কিন্তু আমাদের সেই সময়ের সাথে সাথে এগুলো আপডেট করে দেওয়া হবে। অবশ্যই সেগুলো তোমরা দেখে রাখবে। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমাদের WBCS, এছাড়া আমাদের পিএসসি মিসলিনিয়াস বা ক্লার্কশিপ সামনে আসছে, প্রতিটা এক্সামের জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তার জন্য মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে 2026-এর। তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। এছাড়া যারা রেলওয়ে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের রেলওয়ে 2020-21 থেকে শুরু করে 2026-এর একদম লেটেস্ট পর্যন্ত যে জিকে সেকশন রয়েছে, সেগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার এখানে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।